যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে, যতই জনপ্রিয় রাজনৈতিক নেতা হোক, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করে আছে। তারপরে সেই রাস্তা দিয়েই, যেই রাস্তায় শেখ মুজিবুর রহমান বিপুলভাবে অভিনন্দিত হয়েছিলেন, এখন সেনাবাহিনী জিপ দেখে দুই পাশের লোকজন হাততালি দিচ্ছে। তার এই মৃত্যুকে তারা উল্লসিত। এই হলো রাজনৈতিক নেতাদের ভাগ্য। যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে, যতই জনপ্রিয় রাজনৈতিক নেতা হোক, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করে আছে। এটি আমরা যারা রাজনীতি করি সবার জন্য একটি শিক্ষণীয় বিষয়। ক্যান্টনমেন্টে গিয়ে, এই বঙ্গভবনে গিয়ে দেখি শেখ মুজিবের মন্ত্রিসভার সব সদস্য হাজির। তারা খন্দকার মোশতাক বাণিজ্যমন্ত্রী ছিলেন, তিনি হলেন প্রেসিডেন্ট, এবং পুরনো তার মুজিবের মন্ত্রিসভার, আওয়ামী লীগের মন্ত্রিসভায় সবাই শপথ গ্রহণ করলেন যে তারা বিশ্বস্ত থাকবেন, অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমভাবে ভালো আচরণ করবেন, এইসব বললেন আর কি। তো আমি অবাক হয়ে গেলাম যে গতকাল পর্যন্ত এই আওয়ামী লীগের দাপটে মানুষ অস্থির, বাকশালে যোগ দিচ্ছে লাইন দিয়ে লোক, আজকে কোথায় গেল? এই হলো তার পরিণতি। জনগণ, অল্প কয়েকজন সেনা কর্মকর্তা এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে 1 ঘন্টার মধ্যে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান রেডিও স্টেশনে গিয়ে এই হত্যাকাণ্ডকে অনুমোদন করেন এবং খন্দকার মোশতাকের অধীনে অনুগত থাকার শপথ নিলেন। এরপরে ঘটনাবলী হলো, যারা 15ই আগস্টের এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তারা বঙ্গভবনে অবস্থান নিলেন। 5-6 জন অফিসার, সেখানে 18টি ট্যাঙ্ক ছিল মেজর ফারুক রহমানের নেতৃত্বে। দুটি সেনাবাহিনী, দুটি মাত্র ইউনিট, 1st বেঙ্গল লান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট এবং 2 ফিল্ড রেজিমেন্ট, একটি গোলন্দাজ রেজিমেন্ট মানে 800 লোক, তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের অফিসারবৃন্দ ফারুক এবং রশিদ বঙ্গভবনে অবস্থান নিয়ে তারা রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ করেন। 24 তারিখে জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করা হয়। ফারুক এবং রশিদ জেনারেল জিয়াকে ব্যবহার করে সেনাবাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে থাকেন। পোস্টিং, ট্রান্সফার, এগুলোতে তারা হস্তক্ষেপ করতে থাকে। তিনি চেয়ারে বাধ্য হয়ে তাদের কিছু কিছু কথা শুনেছেন, কিন্তু ধীরে ধীরে এই সেনাদল রাজনীতিতে অংশগ্রহণ ছাড়াও নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়। রেডিও স্টেশনকে তারা একটা টর্চার হাউস বানায়। সেখানে প্রতিদিন আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে ধরে এনে তাদের কাছ থেকে চেক লিখিয়ে নেওয়া হতো। এদের মধ্যে একজন আবিদুর রহমান, পিপলসের মালিক, তার কাছ থেকে অনেকটা আওয়ামী ঘরানার ব্যবসায়ীরা এদের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসছে। সেই ছেলেটিকে কিছু সেনা কর্মকর্তা পিটিয়ে রেডিও স্টেশনের মধ্যে হত্যা করে। এইসব ঘটনায় সেনাবাহিনীর মধ্যে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়। জেনারেল জিয়াউর রহমান তাদেরকে চেইন অফ কমান্ডে আনার জন্য চেষ্টা করেন। তিনি একটি চিঠি দেন তাদেরকে, অফিসিয়াল অর্ডার, যে 18টি ট্যাঙ্ক নিয়ে এই সেনা অফিসাররা যেন ক্যান্টনমেন্টে ফিরে আসেন, কিন্তু তারা প্রকাশ্যে এই নির্দেশ অমান্য করে। এইবারে সেনাবাহিনীর মধ্যে দুটি গ্রুপ সৃষ্টি হয়। একটা হলো 15ই আগস্টের হত্যাকারী গ্রুপ, আরেকটি হলো জেনারেল জিয়ার অধীনস্থ সেনাবাহিনী, চেইন অফ কমান্ডের অনুগত বিশাল সেনাবাহিনী। এদের মধ্যে ক্রমাক্রমে মুখোমুখি অবস্থানে চলে আসে। সেনাবাহিনীর অধিকাংশ সদস্য চেয়েছিল চেইন অফ কমান্ড রেস্টোর হোক, সেটি সম্ভব ছিল না। এই অবস্থার সুযোগ গ্রহণ করে একজন উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা, তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তিনি এই ঘটনায় অন্যান্য অফিসারদেরকেও বলতে থাকেন যে এইভাবে সেনা অফিসারদের মধ্যে চেইন অফ কমান্ড আমাদেরকে রেস্টোর করতে হবে। একটি দুঃসহ পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে সৃষ্টি হয়। এই অবস্থায় যখন মুখোমুখি তারা, 1 নভেম্বর তারিখে আমি জেনারেল জিয়াউর রহমানের খুবই প্রিয় অফিসার ছিলাম। যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর 1.5 বছর, 73-74 সালের 1.5 বছর আমি তার একান্ত সচিব ছিলাম, তিনি যখন সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন। আমি তার বাসায় গেলাম 1 তারিখ সন্ধ্যার সময়, গিয়ে বললাম যে স্যার, পরিস্থিতি খুব বিস্ফোরণমুখ, 46 ব্রিগেড আক্রমণ করতে যাচ্ছে বঙ্গভবনে সেনা অফিসারদেরকে সেনানিবাসে ফিরিয়ে আনার জন্যে। খুব ভালো হয় যদি আপনি অর্ডার দেন, তাহলে এটি সহজেই বাস্তবায়ন করা যাবে। তিনি আমার সাথে একমত হলেন, কিন্তু বললেন যে আমি আর সেনাবাহিনীতে রক্তারক্তি চাই না।